আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের একটা নতুন রুটিন দেওয়া হয়েছে। সেই রুটিনে আপনাদের প্রথম ক্লাস হচ্ছে ভার্বের উপরে। তো ভার্বের উপরে ক্লাস দিয়ে শুরু করার কারণ হচ্ছে অলরেডি আমরা দুইটা ক্লাস কমপ্লিট করেছি। একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। সুতরাং আজকে আমরা ভার্ব দিয়ে শুরু করব। তো খুবই সহজ। ভার্ব থেকে মজার বিষয় হচ্ছে যে এই টাইপের কোশ্চেন কখনোই আসে না যে ভার্বস কত প্রকার, ভার্বস কি কি, এই টাইপের কোশ্চেন কখনোই আসে না। সুতরাং ভার্ব কত প্রকার এটা আমাদের জানতে হবে না। জাস্ট আমাদের জানতে হবে যে কোনটা কোন ভার্ব। হ্যাঁ, কোনটা কোন টাইপের ভার্ব এগুলো আমাদের জানতে হবে। বা হচ্ছে আপনার কগনিটিভ ভার্ব কোনগুলা, কপুলেটিভ ভার্ব কোনগুলা, তারপর হচ্ছে কি আপনার ট্রানজিটিভ ভার্ব কোনগুলা, ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা, এগুলো আমাদেরকে জাস্ট জানতে হবে। হ্যাঁ, দেখেন আমরা ইংলিশ পড়তেছি অ্যাডমিশন টেস্টের জন্য। সুতরাং অ্যাডমিশন টেস্টে যেই টাইপের কোশ্চেন হয় আমাদেরকে সেই টাইপের কোশ্চেন গুলাই প্র্যাকটিস করতে হবে। দেখেন, দুনিয়াতে অনেক টাইপের খেলা আছে, রাইট? ভলিবল আছে, ফুটবল আছে, হ্যান্ডবল আছে, তারপরে গিয়ে আপনার হচ্ছে ক্রিকেট আছে। অনেক টাইপের খেলা আছে। কিন্তু আপনি যদি সব খেলাতেই পারফর্ম করতে চান তাহলে আপনার পারফরমেন্স ভালো হবে না। আপনাকে একটা নির্দিষ্ট খেলায় পারফরমেন্স করতে হবে, একটা নির্দিষ্ট খেলায় পারফর্ম করতে হবে। হ্যাঁ, তো এই ইংলিশটা এরকম যে ইংলিশের বিস্তৃতি হিউজ। বাট আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটার জন্য পারফর্ম করবেন, আপনি কিসের জন্য পারফর্ম করবেন, সেখানে কি টাইপের কোশ্চেন হয়, কিভাবে কোশ্চেন হয়, এই জিনিসগুলো বুঝতে হবে, রাইট? তো আমরা এডমিশন টেস্টের জন্য পড়তেছি। সুতরাং এডমিশন টেস্টে যেই টাইপের কোশ্চেন হয় শুধুমাত্র আমরা সেই টাইপের কোশ্চেন গুলাই সলভ করব এবং সেই টাইপের কোশ্চেন গুলো পারার জন্যই শুধুমাত্র আমরা পড়বো। ওকে, বাকি অনেক ভার্ব নিয়ে হিউজ আলোচনা আছে, আমরা সব আলোচনা করব না। যেখান থেকে কোশ্চেন হয় বা যেখান থেকে কোশ্চেন হতে পারে আমরা শুধুমাত্র সেই সমস্ত জায়গা নিয়েই আলোচনা করব। ওকে, তো দেখেন প্রথমে আমরা দেখি যে একটা বাক্য গঠিত হয় কি দিয়ে। একটা বাক্য গঠিত হয় প্রথমে সাবজেক্ট থাকে, পরে ভার্ব থাকে, পরে থাকে অবজেক্ট, রাইট? ওকে, তো দেখেন একটা বাক্য, একটা বাক্যের প্রধান অংশ হচ্ছে ভার্ব। একটা বাক্যের প্রধান অংশ কি? ভার্ব। আমরা দেখেন অনেক সময় কাউকে বলি না যে আসো, আসো, এই যে আসো বললাম, বা যাও, আমরা যাও বললাম, বা খাও, খাও বললাম আমরা, পড়ো, পড়ো বললাম আমরা। হ্যাঁ, এই যে আসো, যাও, খাও, পড়ো, এই যে চারটা কথা বললাম, আসো, যাও, খাও, পড়ো, এই যে চারটা কথা বললাম। হ্যাঁ, এই চারটা কথায় আমরা কোনো কর্তা বা সাবজেক্টকে আমরা উল্লেখ করি নাই। যেমন আমি বলি নাই যে রহিম আসো, রহিম খাও, রহিম যাও, রহিম পড়ো, এই টাইপের আমি কোশ্চেন বলি নাই। আমি জাস্ট বলছি যে রহিম পড়ো, সরি, আমি জাস্ট বলছি যে পড়ো, খাও, করো, এই টাইপের কোশ্চেন, এই টাইপের কথাবার্তা বলছি, রাইট? এই যে পড়ো, যাও, খাও, এই জিনিসগুলাই হচ্ছে ভার্ব। এই জিনিসগুলাই হচ্ছে ভার্ব। দেখেন, পড়ো একটা শব্দ, কিন্তু আমি যদি বলি রহিম পড়ো, তাহলে দুইটা শব্দ। এই যে শুধুমাত্র যদি বলি পড়ো, তার মানে এই একটা শব্দ দিয়ে একটা বাক্য হয়ে গেল। আমরা কাউকে না কাউকে পড়তে বলতেছি। যদি আমরা বলি যাও, এই যে যাও একটা শব্দ দিয়ে পুরো বাক্য হয়ে গেল। কাউকে না কাউকে আমরা যাইতে বললাম, অর্ডার দিলাম, রাইট? তো এজন্য একটা বাক্যের ইসেনশিয়াল বা অপরিহার্য অংশ হচ্ছে ভার্ব। একটা বাক্যের অপরিহার্য অংশ কি? ভার্ব। একটা বাক্যের অপরিহার্য অংশ কি? ভার্ব। ওকে, তো দেখেন এই যে দ্য এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স ইজ ভার্ব, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল এবং সাস্টে আসছিল। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। এই যে আমরা যদি বলি গো মানে যাও, ইট মানে খাও, কাম মানে আসো, এই যে গো, ইট, কাম, এগুলো যদি আমরা বলি তার মানে আমরা, এর মানে হলো আমরা কি করতেছি, আমরা হচ্ছে গিয়ে এই যে একটা শব্দের মাধ্যমেই পুরো বাক্যটাকে আমরা মিনিংফুল করতেছি। সুতরাং এই একটা শব্দই হচ্ছে ভার্ব, রাইট? এর জন্য এই ভার্বই হচ্ছে একটা বাক্যের ইসেনশিয়াল পার্ট বা হচ্ছে অপরিহার্য অংশ একটা বাক্যে। এই ভার্ব ছাড়া কোনো বাক্যই গঠিত হয় না, এই জন্য ভার্বকে বলা হয় ইসেনশিয়াল পার্ট বা অপরিহার্য অংশ। ওকে,
দ্য এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স ইজ, এসেনশিয়াল পার্টটা কি? ভার্ব। ওকে। দ্য ওয়ার্ড ভার্ব, এখানে ভার্ব শব্দটা কি? ভার্ব শব্দটা কি? আচ্ছা, দুনিয়াতে যা কিছু আছে, যা কিছু আছে, যেগুলা নাম, সেগুলাই হচ্ছে এক একটা নাউন। যেগুলা নাম সেগুলো এক একটা নাউন। যেমন নাউন নিজে একটা নাউন, অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডজেক্টিভ শব্দটা হচ্ছে কি? নাউন। তারপরে ভার্ব শব্দটা হচ্ছে নাউন, কারণ ভার্ব বলতে আমরা একটা নাম বুঝি, রাইট? ভার্ব বলতে আমরা কি বুঝি? একটা নাম বুঝি। ওকে। তার মানে এই ভার্ব শব্দটা হচ্ছে একটা নাউন, কারণ ভার্ব দ্বারা একটা নাম বোঝায়, সুতরাং যাই নাম তাই নাউন। ওকে। এবার দেখেন, আমরা বিভিন্ন টাইপের হচ্ছে ভার্বের প্রকারভেদ গুলা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, বিভিন্ন টাইপের ভার্বের প্রকারভেদ যেগুলো আছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন, প্রথমে আসি আমরা মেইন ভার্ব, অথবা মেইন ভার্বের ওপর নাম প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, মেইন ভার্বের ওপর নাম কি? প্রিন্সিপাল ভার্ব। ওকে। দেখেন, একটা প্রতিষ্ঠানের প্রধান কে থাকে? প্রিন্সিপাল। একটা প্রতিষ্ঠানের প্রধান কে থাকে? প্রিন্সিপাল। যেমন হচ্ছে একটা স্কুল, কিংবা একটা হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুল যেটা বলি, সেখানকার প্রধান কে থাকে? সেখানকার বা সেই স্কুলের প্রধান হচ্ছে প্রিন্সিপাল, রাইট? তো এই জন্য একটা বাক্যেরও প্রিন্সিপাল আছে। একটা বাক্যেরও প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান। একটা স্কুলের প্রিন্সিপাল মানে কি? স্কুলের প্রধান। আর বাক্যের প্রিন্সিপাল মানে হচ্ছে বাক্যের প্রধান। বাক্যের প্রধান। ওকে। দেখেন, ইফ দেয়ার ইজ ওয়ান ভার্ব ইন আ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের ভিতরে যদি একটা ভার্ব থাকে। আমি আবার বলতেছি, বাক্যের ভিতরে যদি একটা ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটাকে বলা হয় মেইন ভার্ব। বাক্যের ভিতরে দেখবেন কয়টা ভার্ব আছে, বাক্যের ভিতরে দেখবেন যদি দুই তিনটা ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব। যেমন যেমন কিটাই যেমন কি হতে পারে, যেমন এই যে এটা দেখেন, যেমন হচ্ছে আপনার এই যে হুম, এটাই দেখেন, যেমন হচ্ছে গিয়ে আমরা এই বাক্যটাই দেখি। আমি কি বললাম যে বাক্যের ভিতরে যদি একটা ভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব। যদি একটা ভার্ব থাকে, একটা ভার্ব, জাস্ট এইটুকু মনে রাখেন, তাহলে সেটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল। আচ্ছা দেখেন, ইফ দেয়ার ইজ, এই যে শুধুমাত্র একটা ভার্ব আছে, শুধুমাত্র কি আছে? তোমার আগে দেখেন, শুধুমাত্র একটা ভার্ব আছে, শুধুমাত্র কি আছে? একটা ভার্ব আছে। সুতরাং এই একটা ভার্বই হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, এই পাশে যদি আমরা দেখি, দেখেন এই যে উইল একটা ভার্ব, কোয়াল একটা ভার্ব, তার মানে দুইটা ভার্ব আছে। সুতরাং এখানে মানে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে, যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরেরটা মেইন ভার্ব, আর যদি একটা ভার্ব থাকে তাহলে সে নিজেই মেইন ভার্ব। বুঝা গেছে? যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরেরটা মেইন ভার্ব, আর যদি একটা ভার্ব থাকে তাহলে সে একটা ভার্বই মেইন ভার্ব। ওকে। এবার আমরা এক্সাম্পল দেখি। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এই যে ডিড, এই ডিড একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে, সুতরাং এটা মেইন ভার্ব। তারপরে আই এম ইন ক্লাস 12, আমি মানে ক্লাস 12-এ পড়ি। দেখেন, এই যে একটা ভার্ব আছে, সুতরাং এটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, নাথিং লাস্ট ফর, অর্থাৎ কোনো কিছু চিরস্থায়ী নয়। এই যে দেখেন, এই যে দেখেন, কোনো কিছু চিরস্থায়ী নয়। এই যে লেস একটা ভার্ব আছে, সুতরাং এটা হচ্ছে কি? আহ এটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, কোনো কিছু চিরস্থায়ী নয়, এই বাক্যটার ভিতরে অনেক মিনিং আছে। কোনো কিছু চিরস্থায়ী নয়। এই যে আপনি যে কষ্টটা করতেছেন, এই যে আপনি সাফার করতেছেন, আপনি এডমিশন টেস্টে এসে আপনার কোনো এক বন্ধু আড্ডা দিতেছে, আপনার কোনো এক বন্ধু তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আপনার কোনো এক বান্ধবী তার বয়ফ্রেন্ড নিয়ে চা খাচ্ছে। তো এই যে আপনি আপনি হচ্ছে সেই মজাগুলো নিচ্ছেন না। আপনার মন চাচ্ছে, বাট সেই মজাগুলো আপনি নিচ্ছেন না। আহ আপনি নিজেকে পড়ার টেবিলে আবদ্ধ করে রাখতেছেন, রাইট? আপনি নিজেকে পড়ার টেবিলে আবদ্ধ করে রাখতেছেন, আপনার নির্ঘুম বিকেল কাটতেছে, আপনার নির্ঘুম রাত কাটতেছে, আপনার আড্ডাহীন সন্ধ্যা কাটতেছে। এই যে আপনার এই কষ্টগুলা কখনোই চিরস্থায়ী নয়। এই কষ্টগুলা কখনোই চিরস্থায়ী নয়। এগুলা শেষ হবে, এগুলা শেষ হয়ে সুন্দর দিন আসবে। সেই সুন্দর দিনের অপেক্ষায়, ভালো কিছুর অপেক্ষায় পরিশ্রম করে যান। ওকে। তার মানে এই যে লাস্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, এম মেইন ভার্ব, ডিড মেইন ভার্ব, কারণ বাকি একটা ভার্ব আছে, আর একটা ভার্ব থাকলে সেটা মেইন ভার্ব। ওকে। আচ্ছা, নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইদাউট দা, কোনো সেন্টেন্সই গঠিত হয় না কি ছাড়া? কোনো সেন্টেন্সই গঠিত হয় না প্রিন্সিপাল ভার্ব ছাড়া বা মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না।
দেখবেন কোনো প্রতিষ্ঠান প্রিন্সিপাল ছাড়া গঠিত হয় না। কোনো কোনো প্রতিষ্ঠান কি আছে যে প্রিন্সিপাল ছাড়া গঠিত হয়েছে? এমনকি কোনো প্রাইমারি স্কুল আছে যেখানে হচ্ছে সেই প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল নাই? না, এরকম কোনো প্রাইমারি স্কুল হয় না। তারপরে এমনকি কোনো হাই স্কুল আছে যেখানে প্রিন্সিপাল নাই? না। তার মানে বাক্যেরও প্রিন্সিপাল ভার্ব অবশ্যই অবশ্যই লাগবে, বাক্যেরও প্রিন্সিপাল ভার্ব অবশ্যই অবশ্যই লাগবে। প্রিন্সিপাল ভার্ব ছাড়া বাক্য গঠিত হয় না। বুঝা গেছে? ওকে। এবার আমরা দেখবো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, হ্যাঁ। এই যে এই বাক্যটা দেখেন। হ্যাঁ, এই বাক্যটা দেখেন। আচ্ছা, এই যে প্রথমটাই দেখেন, প্রথমটাই দেখেন। হুম, প্রথমটা দেখেন। এই যে একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে, সুতরাং এটা মেইন ভার্ব। আবার এই জায়গায় দেখেন দুইটা ভার্ব আছে, উইল একটা ভার্ব, কল একটা ভার্ব। দুইটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে, তার মানে এখানে পরেরটা হচ্ছে মেইন ভার্ব। আমি বলছিলাম যে একটা ভার্ব থাকলে সেটা মেইন ভার্ব, বাট দুইটা ভার্ব থাকলে পরেরটা মেইন ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আগেরটা কি ভার্ব? তাহলে আগেরটা কি ভার্ব? পরেরটা মেইন ভার্ব বুঝলাম, পরেরটা মেইন ভার্ব বুঝলাম, তাহলে আগেরটা কি ভার্ব? এই আগেরটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে সাহায্যকারী। অক্সিলারি মানে কি? সাহায্যকারী। এই আগেরটা, এই যে আগে যে ভার্বটা আছে, এটা সাহায্য করতেছে, এই কোয়াল ভার্বকে সাহায্য করতেছে। সুতরাং এই উইলটা হচ্ছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। তার মানে আমি আরেকবার সামারি করে দেই, যদি একটা ভার্ব থাকে সেটা মেইন ভার্ব, যদি দুইটা ভার্ব থাকে তাহলে পরেরটা মেইন ভার্ব এবং পূর্বেরটা অক্সিলারি ভার্ব। বুঝা গেছে? ওকে। দেখেন, কিছু ইনফরমেশন মাথায় রাখতে হবে, দুইটা ইনফরমেশন এখানে। অক্সিলারি ভার্ব 12টা, যদি বলা হয় অক্সিলারি ভার্ব কয়টা তাহলে বলবেন 12টা। বাট প্রাইমারি অক্সিলারি হচ্ছে 14টা। প্রাইমারি অক্সিলারি কয়টা? 14টা। ওকে। এখানে আমি তো বললামই যে ইনফরমেশনটা মাথায় রাখতে হবে যে এটা পরীক্ষাতে আসছে এবং আসতেও পারে, সুতরাং এটা মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্ব হচ্ছে 12টা, বাট প্রাইমারি অক্সিলারি হচ্ছে 14টা। প্রাইমারি প্রাইমারি অক্সিলারি কতটা? 14টা। ওকে। ইফ দেয়ার আর টু ভার্বস ইন আ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ অক্সিলারি। প্রথমটা কি? অক্সিলারি ভার্ব, এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ মেইন ভার্ব, অর্থাৎ তৃতীয়টা হচ্ছে মেইন ভার্ব, যেটা আমি একটু আগে বললাম। ওকে। এবার আমরা উদাহরণ দেখি, বা সরি, এবার আমরা এমসিকিউ দেখি। দেখেন, আই ক্যান রেড 3 আওয়ার্স উইদাউট ব্রেক, অর্থাৎ ব্রেক ছাড়া আমি 3 ঘন্টা পড়তে পারি, রাইট? ব্রেক ছাড়া আমি 3 ঘন্টা পড়তে পারি। ইন দা সেন্টেন্স, এই যে এই সেন্টেন্সটাতে, এই সেন্টেন্সটাতে, ইন দা সেন্টেন্স, এই সেন্টেন্সটাতে হুইচ ওয়ান ইজ অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব কোনটা? এবার আপনি খুঁজে বের করেন। আপনি ভিডিও এখানে পজ করে কিংবা থামিয়ে আপনি খুঁজে বের করেন অক্সিলারি ভার্ব কোনটা। দেখেন, কিছুক্ষণ আগে আমি বললাম, মনে আছে যে বাক্যের ভিতরে যদি দুইটা ভার্ব থাকে, এই যে রেট একটা ভার্ব, ক্যান একটা ভার্ব, তার মানে দুইটা ভার্ব আছে। যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সুতরাং ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। উই হ্যাভ কাম হিয়ার টু লার্ন ইংলিশ ইজিলি, অর্থাৎ আমরা এখানে ইংরেজি সহজভাবে শিখতে এসেছি। অক্সিলারি ভার্ব ইজ, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এই টোটাল বাক্যটার ভিতরে অক্সিলারি ভার্ব কোনটা? আমি কি বলছি যে দুইটা ভার্ব যদি থাকে, এই যে কাম একটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব, যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব আর দ্বিতীয়টা হচ্ছে মেইন ভার্ব, সুতরাং প্রথমটা অক্সিলারি মানে হ্যাভ। উই শুড রেসপেক্ট দা পুর, আমাদের গরিবদের কি করা উচিত? সম্মান করা উচিত। হুইচ অন ইজ মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব কোনটা? আমি বলেছি কি যে যদি দুইটা ভার্ব থাকে, এই যে শুড একটা ভার্ব, রেসপেক্ট একটা ভার্ব, যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা অক্সিলারি, পরেরটা মেইন, তার মানে এই রেসপেক্টটা হচ্ছে মেইন, সুতরাং এখানে রেসপেক্ট উত্তর। ওকে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ। দেখেন, ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ এখান থেকে কোশ্চেন হয়, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, বাট খুবই সহজ, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, যদি ভার্বের পরে অবজেক্ট থাকে, যদি ভার্বের পরে অবজেক্ট থাকে, ভার্বের পরে আপনারা দেখবেন, ভার্বের পরে তাকাবেন, ভার্বের পরে তাকাবেন, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ। ইন মানে নাই, ইন মানে কি? নাই। ট্রানজিটিভ মানে আছে। হুম। এই যে ইন মানে নাই, যদি বেশি থাকে তার মানে নাই। এই যে ইন, ইন মানে হচ্ছে কি ট্রানজিটিভের চেয়ে ইন তো বেশি, তাই? তার মানে এই ইন মানে নাই, তার মানে সাবজেক্টের ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে, ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ।
আর ট্রানজিটিভ মানে হচ্ছে ভার্বের পরে অবজেক্ট আছে। ওকে, আমরা উদাহরণ দেখি। হি টুক শেল্টার, সে আশ্রয় নিয়েছিল, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে সে আশ্রয় নিয়েছিল। এখানে দেখেন টুক, আশ্রয় নিয়েছিল। হুম, আশ্রয় নিয়েছিল। এবার এই আশ্রয় নিয়েছিল এটাকে আমরা প্রশ্ন করব। যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। ওকে, যদি, আমি আবার বলতেছি, যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে হচ্ছে সেটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, দেখেন, হি টোক শেল্টার, সে আশ্রয় নিয়েছিল, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। যদি আমরা প্রশ্ন করি কি নিয়েছিল, উত্তর হচ্ছে শেল্টার নিয়েছিল, আশ্রয় নিয়েছিল। তার মানে এটা কি দ্বারা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেল, এজন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, তারপর এটা দেখেন, দ্য বয় রিডস আ বুক, বই পড়ে। বালকটা মানে একটা বই পড়ে। হ্যাঁ, যদি আমরা এ বাক্যে প্রশ্ন করি যে কি পড়ে, উত্তর হচ্ছে বই পড়ে, তার মানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেল, সুতরাং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, তার মানে এখানের সামারি বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যদি উত্তর পান সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যদি উত্তর না পান সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। একদম সহজ বিষয়। হুম, আচ্ছা, ফায়ার বার্নস, আগুন পড়ে। যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি কি, ফায়ার বার্নস অর্থাৎ আগুন পোড়া, যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি কি পোড়া, উত্তর নাই। যদি আমরা প্রশ্ন করি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি কাকে পোড়া, উত্তরও নাই। তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তারপরে সে স্লিপস, যদি প্রশ্ন করি কি ঘুমায়, উত্তর নাই। যদি আমরা প্রশ্ন করি কাকে ঘুমায়, তার মানে উত্তর নাই, এজন্য এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে হচ্ছে ইন্ট্রানজিটিভ। আর একটা সহজ বিষয়, মানে এটা তো একটা বিষয়, আর একটা সহজ বিষয় হচ্ছে যে আপনারা ভার্বের পরে অবজেক্ট খুঁজবেন। হ্যাঁ, যদি অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। এই যে দেখেন, এই যে আন্ডারলাইন করা শব্দটা হচ্ছে আপনার ভার্ব, আন্ডারলাইন করা শব্দটা ভার্ব, এই যে টুক ভার্ব, এই যে রেডস ভার্ব। এবার এই টুক এর পরে দেখেন এই যে অবজেক্ট আছে, এই যে অবজেক্ট আছে, সুতরাং এগুলো হচ্ছে ট্রানজিটিভ। যদি অবজেক্ট থাকে, এই যে যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ, যদি অবজেক্ট থাকে ট্রানজিটিভ। আর যদি অবজেক্ট না থাকে, এই যে দেখেন অবজেক্ট নাই, এই যে অবজেক্ট নাই, সুতরাং এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ। এগুলো কি ইনট্রানজিটিভ। বোঝা গেছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, বোঝা গেছে। ওকে, এবার আমরা ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট অবজেক্ট দেখবো। আমরা কি দেখবো? ডিরেক্ট অবজেক্ট দেখবো, এন্ড ইনডিরেক্ট অবজেক্ট দেখবো। ওকে, মনে রাখবেন ডিরেক্ট মানে ব্যক্তি, আপনারা লিখে নেন, ডিরেক্টের পাশাপাশি লিখে নেন পার্সন। হুম, ডিরেক্টের সাথে আপনারা পার্সন লিখেন, পি লিখে নেন বা পার্সন লিখে নেন। আর ইনডিরেক্টের পাশে আপনারা লিখে নেন বস্তু। আপনারা ইনডিরেক্টের পাশে কি লিখে নেবেন? বস্তু বা নন পার্সন লিখে নেন। ওকে, লেখা হয়েছে। ওকে, দেখে নেবেন, ইফ দেয়ার ইজ ওয়ান অবজেক্ট ইন আ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে, যদি একটা অবজেক্ট থাকে, উই উইল কল ইট ডিরেক্ট অবজেক্ট। সেন্টেন্সে যদি একটা অবজেক্ট থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? ডিরেক্ট অবজেক্ট বলবো। যদি একটা অবজেক্ট থাকে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? ডিরেক্ট অবজেক্ট বলবো। যেমন হি ওয়াজ রিডিং হি ওয়াজ রিডিং, সে পড়তেছিল, সে পড়তেছিল। এবার যদি আমরা বলি কি পড়তেছিল, উত্তর হচ্ছে বই পড়তেছিল, তার মানে এটা অবজেক্ট। এবার দেখেন একটা অবজেক্ট আছে, এই যে একটা অবজেক্ট আছে, সুতরাং এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একটা অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট অবজেক্ট। এবার আমি আর একটা কোশ্চেন করি, এই বাক্যটা থেকে আর একটা কোশ্চেন করি। এই যে হি ওয়াজ রিডিং আ বুক, এই বাক্যে অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব কোনটা? দেখেন অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। কারণ কি? আমি বলছি দুইটা ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল। এই যে ওয়াজ আছে একটা ভার্ব, রিডিং হচ্ছে আরেকটা ভার্ব, দুইটা ভার্ব আছে। প্রথমটা অক্সিলারি, পরেরটা হচ্ছে আপনার মেইন ভার্ব। বুঝে গেছে? দেখেন, পার্সন ইনডিরেক্ট অবজেক্ট, আর হচ্ছে নন পার্সন ডিরেক্ট অবজেক্ট। যেমন শি লাইকস রিডিং আ বুক, সে কি আহ বই পড়া পছন্দ করে। ওকে, আই প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার। ওকে, নন পার্সন, দেখেন উইথ আ ফ্লাওয়ার। এই যে যদি ডিরেক্ট পার্সন থাকে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর যদি সরি, যদি পার্সন থাকে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর যদি পার্সন না থাকে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এখানে একটা রুল আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। হুম, সাবজেক্ট, ভার্ব,
তারপরে হচ্ছে গিয়ে ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ একটা অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা অবজেক্ট থাকলে সেটাই হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। যেমন হি গেভ দ্য স্টুডেন্টস, সে ছাত্রছাত্রীদেরকে দিয়েছিল আ টাফ অ্যাসাইনমেন্ট, একটা টাফ অ্যাসাইনমেন্ট দিয়েছিল। এই যে গিভ দ্য স্টুডেন্টস আ টাফ অ্যাসাইনমেন্ট, একটা অবজেক্ট, সুতরাং এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ওকে। আবার দেখেন, সাবজেক্টের পর যদি ভার্ব থাকে এবং যদি ডিরেক্ট অবজেক্ট থাকে, ডিরেক্ট অবজেক্ট যদি থাকে, ডিরেক্ট অবজেক্টের পর টু হয় প্লাস ইনডিরেক্ট অবজেক্ট হয়। যেমন হি গিভ আ টাফ অ্যাসাইনমেন্ট টু দ্য স্টুডেন্টস, এই যে আ টাফ অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মানে বস্তু, টু, এই যে টু, তারপরে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট মানে দা স্টুডেন্টস, ইনডিরেক্ট মানে কি ব্যক্তি, সুতরাং দা স্টুডেন্টস মানে ব্যক্তি। ওকে। এবার আমরা দেখেন কোশ্চেন সলভ করব। দা প্রফেসর গেভ, প্রফেসর দিয়েছিল, প্রফেসর কি দিয়েছিল এটা আমরা দেখি। আমরা এই রুলসটা খেয়াল করব বাক্যটা মানে এই এটা আপনার এমসিকিউটা একটু ভালোভাবে বুঝবেন। যদি এই এমসিকিউটা বুঝতে পারেন তাহলে এখানকার যে কনফিউশন গুলো আছে সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওকে। দেখেন দা প্রফেসর গেভ, অর্থাৎ প্রফেসর দিয়েছিল। হুম, প্রফেসর দিয়েছিল। আমরা প্রথম রুলসটা দেখব। সাবজেক্ট আছে, হ্যাঁ সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে। এবার আমরা ডিরেক্ট অবজেক্ট খুঁজবো, এই যে ভার্ব আছে, এবার আমরা ডিরেক্ট অবজেক্ট খুঁজবো। ডিরেক্ট অবজেক্ট মানে বস্তু খুঁজবো। দেখেন টু দ্য স্টুডেন্টস আ টাফ অ্যাসাইনমেন্ট, এটা হয় না, এটা ভুল, কারণ টু না, এটা ডিরেক্ট অবজেক্ট হইতে পারতো। তারপরে দেখেন আ টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস, এটা হয় না। তারপরে দ্য ক্লাস আ টাফ অ্যাসাইনমেন্ট। হুম। দেখেন এটা দেখি, আর আমরা ডি নাম্বার, প্রথম দুইটা হয় না, এবার আমরা ডি নাম্বারটা দেখি। দেখেন প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে ডিরেক্ট অবজেক্ট এন্ড টাফ অ্যাসাইনমেন্ট, হ্যাঁ টু দা স্টুডেন্টস, হ্যাঁ এটা ঠিক আছে। ডি নাম্বারটা ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আপনার এই যে ভার্ব আছে এই পর্যন্ত আছে, তারপরে ডিরেক্ট অবজেক্ট দরকার, ডিরেক্ট অবজেক্ট মানে বস্তু দরকার। টাফ অ্যাসাইনমেন্ট এর বস্তু। আন অ্যাসাইনমেন্ট টাফ, ও সরি সরি, আন অ্যাসাইনমেন্ট টাফ হয় না, হইতে পারতো আন এন, হইতে পারতো কি এন টাফ অ্যাসাইনমেন্ট হইতে পারতো, টাফটা আগে থাকতে পারতো, টাফটা আগে থাকতে হতো। যেহেতু টাফ পরে তার মানে এটা ভুল, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। বোঝা গেছে? আপনারা বাদ দিয়ে সঠিক উত্তরের ভিতরে আসবেন। ওকে। একটা রুলস মনে রাখবেন, প্রেজেন্টেড এর সাথে উইথ হয়, প্রেজেন্টেড এর সাথে কি হয়, উইথ হয়। দেখেন হি প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার, ফ্লোর হবে না, এটা ফ্লাওয়ার হইতে হবে। হ্যাঁ এটা ফ্লাওয়ার হবে। আচ্ছা, হি প্রেজেন্টেড হার উইথ আ ফ্লাওয়ার, অর্থাৎ আহ সে তাকে মানে ফুলের সাহায্যে আর কি মানে ফুলের মাধ্যমে আর কি ই করেছিল, উপস্থাপন করেছিল। হ্যাঁ তাকে ফুলের মাধ্যমে আর কি উপস্থাপন করেছিল। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, সুতরাং এটা গুরুত্বপূর্ণ। প্রেজেন্টেড এর সাথে উইথ আপনারা মনে রাখবেন, প্রেজেন্টেড এর সাথে উইথ। ওকে। যেমন দা হাউস প্রেজেন্টেড দা প্রেসিডেন্ট, প্রেসিডেন্টকে প্রেজেন্ট করেছিল উইথ অ্যান অনার স্পিচ, একটা সম্মানিত স্পিচের মাধ্যমে। ওকে। এবার আমরা দেখবো কমপ্লিমেন্ট। এবার আমরা কি দেখবো, কমপ্লিমেন্ট দেখবো। আচ্ছা, কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের সাথে, এই যে সাবজেক্টের সাথে অবজেক্টের মিলকরণ, সাবজেক্টের সাথে কি অবজেক্টের মিলকরণ। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জিনিস হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জিনিস হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই জিনিস হয় সেটা কি কমপ্লিমেন্ট। ওকে। যেমন যেমন দেখেন যে এক নম্বরটা দেখেন যে শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট, অর্থাৎ শেক্সপিয়ার একজন নাট্য লেখক। এই যে প্লে রাইট এবং হচ্ছে শেক্সপিয়ার দুইজনের সাথে মানে দুইজন কিন্তু একই জিনিস। হ্যাঁ প্লে রাইটও মানে যিনি, এই যে শেক্সপিয়ারও কিন্তু তিনি। হ্যাঁ তার মানে এই দুইজন হচ্ছে একই জিনিস। যদি আমরা এখানে সমান সমান দিই, শেক্সপিয়ার ইজ ইকুয়াল টু প্লে রাইট, তার মানে হয় কি না? অবশ্যই হয়। এজন্য এই শেক্সপিয়ার এবং প্লেরাইট যেহেতু একই জিনিস, সুতরাং এই ভার্বটাই হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে ইট ইজ ডিফিকাল্ট। ইট ইজ ডিফিকাল্ট, এই যে দেখেন ইট যা ডিফিকাল্টাই, তার মানে এই ডিফিকাল্ট কোন জিনিসটা, ইট হচ্ছে ডিফিকাল্ট, তার মানে এই ডিফিকাল্ট যা ইট ওটাই, এজন্য এই দুইটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে ভার্ব যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ভার্ব। হ্যাঁ কারণ এই দুইটা মানে একই জিনিস বোঝাচ্ছে। ওকে।
লিঙ্কিং ভার্ব সেম জিনিস। লিঙ্কিং ভার্ব মানে সেম জিনিস। আচ্ছা, লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে একটার সাথে আর একটা সংযোগ করা, রাইট? একটার সাথে আর একটা সংযোগ করা, হ্যাঁ। যেমন ধরেন, এই পাশে একটা বাড়ি আছে, এই পাশে একটা বাড়ি আছে, এই পাশে একটা বাড়ি আছে। এবার মাঝখান দিয়ে এই যে একটা সংযোগ করলাম দুইটা বাড়িতে যাওয়ার জন্য, এই যে একটা সংযোগ করলাম, এটাই হচ্ছে কি আপনার লিঙ্ক করা বা হচ্ছে সংযোগ করা। আচ্ছা, লিঙ্কিং ভার্ব আর কমপ্লিমেন্ট সেম জিনিস। সাবজেক্টের সাথে অবজেক্টের মিলকরণ। সাবজেক্টের সাথে অবজেক্ট হচ্ছে একরকম হবে, সাবজেক্টও যা অবজেক্টও যা। যেমন হি বিকাম আ পলিটিশিয়ান। এই যে আপলিটিশিয়ান কি? হি। হি আর হচ্ছে পলিটিশিয়ান দুইজন একই, সুতরাং এটা এই বিকাম ভার্ব দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এই বিকামটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, হানি টেস্টেস সুইট, অর্থাৎ এই হানিও যা সুইটও তাই, সুতরাং এই টেস্টেস ভার্ব দ্বারা হানির সাথে সুইটের মিল করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপরে হি ওয়েন্ট ম্যাড। এই যে হি এর সাথে ম্যাড এর একটা মিল করা হয়েছে, হি এর সাথে ম্যাড এর মিল করা হয়েছে, সুতরাং এখানে উইয়েনটা হচ্ছে গিয়ে আপনার লিঙ্কিং ভার্ব। বুঝা গেছে? আচ্ছা, লিঙ্কিং ভার্ব আর হচ্ছে কমপ্লিমেন্ট সেম জিনিস। আচ্ছা, তারপরে কপুলেটিভ ভার্ব। কপুলেটিভ ভার্বও সেম জিনিস। কপুলেটিভ ভার্বও সেম জিনিস, সাবজেক্টের সাথে অবজেক্টের মিল হবে, হ্যাঁ। সাবজেক্টের সাথে, এই যে সাবজেক্টের সাথে অবজেক্টের মিল হবে, দুইটা একই হবে। যেমন দা ডগ উইন্ড ম্যাট, এই যে উইন্ড, এই যে ম্যাট কে? ম্যাট হচ্ছে ডগ। তার মানে এই ডগও যা, এই ম্যাডও তাই, এই ম্যাডও যা, ডগও তাই, সুতরাং এই উইন্ড দ্বারা এই ডগ এবং ম্যাটকে যোগ করা হয়েছে, সুতরাং এই উইন্ডটা হচ্ছে আপনার কপুলেটিভ ভার্ব। ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখবো কগনিটিভ ভার্ব। কগনিটিভ ভার্ব, হুম। কগনিটিভ ভার্ব দেখেন, ইনিশিয়াল সাউন্ড অফ আ ভার্ব এন্ড অবজেক্ট ইজ সেম। আচ্ছা, একটা ভার্বের এবং হচ্ছে অবজেক্টের যদি শুরুর মানে শব্দটা একরকম হয়, যদি শুরুর শব্দটা একরকম হয়, তাহলে দেখবেন আপনি সেটা হবে কগনিটিভ ভার্ব। সেখানে যে ভার্বটা ব্যবহার করবেন সেটা হবে কগনিটিভ ভার্ব। আমি আবার বলতেছি, যদি দেখেন একটা বাক্যের, একটা বাক্যের অবজেক্টের এবং হচ্ছে ভার্বের, একটা বাক্যের অবজেক্টের এবং ভার্বের শুরুর সাউন্ড যদি একই রকম হয়, তাহলে সেটা যে তাহলে সেই বাক্যে যেই ভার্ব ব্যবহৃত হবে সেই ভার্বটা হবে কগনিটিভ ভার্ব বা কগনিট ভার্ব। যেমন ধরেন, আমি বললাম যে আহ কাকা, সরি, যেমন ধরলাম আমি বললাম যে এরকম যে কাকা কাকে কাকাকে জিজ্ঞেস, না, কাকাকে কহিল। এই যে কাকে কাকাকে কহিল, দেখেন প্রত্যেকটাই কথা শুরু, কাকে কাকাকে কহিল, কাকে কাক কেন কাকা করে। এই যে প্রত্যেকটা দেখেন কথা শুরু, কাকা কাকিকে কহিল, কাক কেন কাকা করে। ওকে। এই যে দেখেন প্রত্যেকটাই ক দ্বারা শুরু, তার মানে এগুলো হচ্ছে এখানে যে ভার্বটা ব্যবহৃত হয়েছে, এই যে কহিল ভার্বটা ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে কগনেট ভার্ব। তো এই যে আমরা দেখি, এই যে আই ডিম আ ওয়ান্ডারফুল ডিম, এই যে দেখেন এই অবজেক্ট ডিম, ডিমের ডি, দেখেন তারপরে এই যে ডিম ডি, তার মানে দুইটার সাউন্ড কিন্তু সেম, জন্য এই বাক্যের এই ডিম হচ্ছে কগনেট ভার্ব। তারপরে দেখেন রানে সিংস আ সং, সং অ স এরকম আছে, তারপর সিং সিং মানে মানে দুইটাই হচ্ছে স দ্বারা আর কি আপনার সাউন্ড শুরু হয়েছে, সুতরাং এটা হচ্ছে কগনেট ভার্ব। আচ্ছা, তারপরে হি রান আ রেস, আ রা, এই যে রা রেস, তার মানে এই প্রথমটাও রা দ্বারা শুরু, পরেরটাও রা দ্বারা শুরু, এই জন্য দুইটাই যেহেতু শুরুর সাউন্ডটা সেম, সেহেতু এই বাক্যের ভার্বটা হচ্ছে কগনেট ভার্ব। তো এটা সহজ চেনার আর একটা সহজ উপায় হচ্ছে, দেখবেন যে আপনি অবজেক্ট এবং ভার্ব দুইটার দুইটার হচ্ছে আপনার স্পেল স্পেলিং খেয়াল করবেন, দুইটার স্পেলিং একই অ্যালফাবেট দ্বারা শুরু হবে। যেমন এটা ডি দ্বারা শুরু হয়েছে, এটাও ডি দ্বারা শুরু। এই যে সিং এস দ্বারা শুরু হয়েছে, সং এস দ্বারা শুরু। রান এ দ্বারা আর দ্বারা শুরু হয়েছে, রেস আর দ্বারা। বুঝা গেছে? এটা হচ্ছে কগনিট ভার্ব, মানে আপনার ইনিশিয়াল সাউন্ডটা সেম হবে। আমি তো বললাম এই যে কাকা কাকিকে কহিল,
কাক কেন, কাকা করে, এই যে প্রত্যেকটা ক দ্বারা শুরু হয়েছে, এটাই হচ্ছে কমপ্লেইন ভার্ব। আচ্ছা, তারপরে পজিটিভ ভার্ব। দেখবেন আমরা সময় দেখবেন আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় আরেকজনকে দিয়ে কাজ করাই, নিজে না করে আর একজনকে দিয়ে করাই। এই তুই এটা কর, তুই ওইটা কর, তুই এটা করিস না, তুই ওইটা করিস না। মানে আমরা নিজেরা করি না, আর একজনকে দিয়ে করাই। যেমন ধরেন, আপনি অনেক সময় আপনার বাসায় যে কাপড়গুলো আছে সেগুলো আপনি নিজে ধোন না, আরেকজনকে ধোয়ান, রাইট? আপনি অনেক সময় হচ্ছে একটা তথ্য নিজে জানান না, আরেকজনকে দিয়ে জানান। আপনি অনেক সময় কোন একটা কিছু মানে নিজে দেখেন না, কিন্তু আরেকজনকে দিয়ে দেখান। অনেক সময় আপনি নিজে কাউকে খাওয়ান না, বাট অন্য জনকে দিয়ে খাওয়ান। তো এই যে আমরা নিজে না না করে অন্য জনকে দিয়ে যে সমস্ত জিনিসগুলা করাই, সেটাই হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। সেটাই কি? পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব মানে হচ্ছে অন্যকে দিয়ে করানো, নিজে না করে অন্যকে দিয়ে করানো, বড়লোকি ভাব আর কি। বোঝা গেছে? ওকে। যেমন ধরেন যে এই যে ফিট, ফিট মানে হচ্ছে নিজে না খেয়ে অন্যকে দিয়ে খাওয়ানো। যেমন আই ফিট সাম ফুডস ফর মাই ডগস, মানে আমার ডগ, মানে আমার কুকুরের জন্য আমি মানে কিছু খাবার খাওয়াই। হ্যাঁ, এই যে আমার কুকুরের জন্য আমি কিছু খাবার খাওয়াই, এই যে আমি নিজে না খাইয়ে খাওয়াই, আমি নিজে খাই না, আমি খাওয়াই। তারপর শো মানে দেখাই, আমি নিজে দেখি না, দেখাই। যেমন হচ্ছে এই যে আই শো দ্য স্ক্রিন অফ মাই ল্যাপটপ, এই যে মানে আমি আমার ল্যাপটপের স্ক্রিন দেখাই। হ্যাঁ, এই যে আমি আমার ল্যাপটপের স্ক্রিন দেখাই, নিজেও দেখি এবং দেখাচ্ছি, তার মানে অন্যকে দিয়ে কাজ করায় নিচ্ছি। হ্যাঁ, তারপরে রিমাইন্ড, মনে করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া আর কি। সেট, তারপর রেস, ইনফর্ম, এগুলো হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা কিছু প্র্যাকটিস করব। এবার আমরা কি করব? কিছু প্র্যাকটিস করব। এই যে আমরা ভার্বের প্রকারগুলো করলাম, এগুলো আমরা কিছু প্র্যাকটিস করব। তার আগে চলেন আরেকবার একটু রিভিশন দিই। ওকে। ভার্ব মানে কি? ভার্ব হচ্ছে বাক্যের একটা এসেনশিয়াল পার্ট, এটা আমরা জানি। তারপরে মেইন ভার্ব কি? বাক্যে যদি একটা ভার্ব থাকে সেটা হচ্ছে মেইন ভার্ব। বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা হচ্ছে অক্সিলারি, দ্বিতীয়টা হচ্ছে মেইন ভার্ব। ওকে। অক্সিলারি তো বললাম আমরা, যেটা দুইটা ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, ট্রানজিটিভ এন্ড ইনট্রানজিটিভ, যদি বাক্যের অবজেক্ট থাকে তাহলে সেটা, যদি অবজেক্ট থাকে ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট না থাকে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। বা কি বা কাকে দ্বারা প্রশ্ন কইরা যদি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা ট্রানজিটিভ, আর যদি উত্তর না পাওয়া যায় তার মানে ইনট্রানজিটিভ। আচ্ছা, তারপরে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তি, ডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে বস্তু। আর ইনডিরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তি। ইনডিরেক্ট অবজেক্ট মানে কি? ব্যক্তি। আচ্ছা, এই যে এই রুলসটা বেশি গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব ডিরেক্ট অবজেক্ট টু অথবা ফর। হুম, টু অথবা ফর প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, এটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, হি গেভ আ টাফ অ্যাসাইনমেন্ট টু দ্য স্টুডেন্টস। তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের সাথে যে মিল, সেটাই। লিঙ্কিং ভার্ব সাবজেক্ট অবজেক্টের সাথে মিল। কপুলেটিভ ভার্ব সাবজেক্ট অবজেক্টের সাথে মিল। কগনিট ভার্ব মানে হচ্ছে ইনিশিয়াল সাউন্ডটা, ভার্ব এবং হচ্ছে অবজেক্টের ইনিশিয়াল সাউন্ডটা সেম। আচ্ছা, তারপরে পজিটিভ ভার্ব নিজে না করে অন্যকে দিয়ে করানো। আচ্ছা, আপনারা এই ভার্ব গুলোর পাশে মানে বাংলা দিয়ে লিখে রাখবেন। যেমন এই যে কগনিটিভ, লিখে রাখবেন কি? সাউন্ড সেম, এটা লিখে রাখবেন, তাহলে মনে থাকবে। তারপরে পজিটিভ ভার্ব আপনারা লিখে রাখবেন কি? নিজে না করে অন্যকে দিয়ে করানো। তারপরে কাপুলেটিভ ভার্ব, এটা আমার লিখে রাখবেন কি? সমান সমান দিয়ে লিখে রাখবেন, যেমন হচ্ছে দুইটা মিল হবে। লিঙ্কিং ভার্ব সমান সমান দিয়ে লিখে রাখবেন, বা ইকুয়াল দিয়ে লিখে রাখবেন, যে দুইটা মিল হবে। কমপ্লিমেন্ট দুইটা মিল, এভাবে লিখে রাখবেন আর কি। ডিরেক্ট অবজেক্ট এখানে লিখে রাখবেন হচ্ছে বস্তু, আর ইনডিরেক্ট এখানে লিখে রাখবেন ব্যক্তি। হুম, আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এবার আমরা কিছু অনুশীলন করি, চলেন দেখেন। প্রথমটা দেখেন, হুইচ ওয়ান ইজ ট্রানজিটিভ, অর্থাৎ কোনটা ট্রানজিটিভ। আমাদের মনে আছে, যদি আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে ট্রানজিটিভ। চলেন আমরা ভার্বকে কোশ্চেন করবো। দ্য বয় স্লিপস, এখানে বালকেরা মানে ঘুমায়, বালকটি ঘুমায়। তো এখানে ঘুমাইকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, বালকটি কি ঘুমায়, উত্তর নাই। কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কাকে ঘুমায়, উত্তর নাই, সুতরাং এটা হবে না ট্রানজিটিভ।
এটা ট্রানজিটিভ হবে না। ফায়ার বার্নস, আগুন পোড়ায়, কি পোড়ায়, নাই উত্তর নাই। কিবা তারপর হচ্ছে যদি আমরা প্রশ্ন করি যে কিভাবে পোড়ায়, উত্তর নাই, সুতরাং এটা হচ্ছে ভুল। তারপরে টু আর ইজ হিউম্যান, এটা হয় না, কারণ এখানে বার্বের সাথে ইয়ে নাই। যদি ইজ কে কোশ্চেন করা হয় উত্তর পাওয়া যাবে না। আবার দেখেন এটা দেখি, দা দা গার্ল টেক্স আফটার হার মাদার, অর্থাৎ এখানে দেখেন এই যে এই ভার্ব, হ্যাঁ এটা হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্বসের পরে দেখেন এই যে অবজেক্ট আছে, হ্যাঁ এই অবজেক্ট আছে, বা কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে। সুতরাং এই যে টেক্সট আফটার এর পরে বা ভার্বের পরে অবজেক্ট আছে, আর অবজেক্ট থাকলেই সেটা হচ্ছে ট্রানজিটিভ, এবং কি বা কাকে দ্বারা উত্তর পাওয়া গেলেও সেটা ট্রানজিটিভ। ওকে, এবার দেখেন হি ইজ কল্ড আ জিনিয়াস, এই যে দেখেন হি ইজ কল্ড আ জিনিয়াস, হ্যাঁ এখানে ইজ কল্ড এটা কি, এই যে হিউজা জিনিয়াসও তাই, তার মানে আমরা সমান সমান দিয়ে চিহ্নিত করলাম, হিউজা জিনিয়াসও তাই। এবার যে ভার্বটা ব্যবহৃত হয়েছে সেটা ট্রানজিটিভ ভার্ব না, সেটা কি ইনট্রানজিটিভ ভার্ব না, সেটা কি লিঙ্কিং ভার্ব, হ্যাঁ সমান সমান দ্বারা চিহ্নিত করলে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন ধরেন এই যে সমান সমান দ্বারা চিহ্নিত করছি, সুতরাং এটা লিঙ্কিং ভার্ব। এই যে সাবজেক্ট এবং অবজেক্ট মিল হবে, লিঙ্কিং ভার্ব, হ্যাঁ এটা তার মানে এটা কি লিঙ্কিং ভার্ব, নন ফাইনাইট হয় না, লিঙ্কিং ভার্ব। ওকে, তারপরে আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই, নিজে না খাইয়ে অন্যকে দিয়ে খাওয়াইলে সেটা যেন কি ভার্ব হয়, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। নিজে না খাইয়ে অন্যকে দিয়ে খাওয়াই, যেমন এই যে feed, নিজে না খেয়ে অন্যকে দিয়ে খায়, আই ফিড ইউ আমি তোমাকে খাওয়াই, তার মানে এটা লিঙ্কিং ভার্ব হয় না, এটা হচ্ছে কগনিটিভ ভার্ব হয় না, এটা হয় পজিটিভ ভার্ব, এটা অক্সিলারি ভার্ব হয় না। ওকে, তারপরে হি বিকাম আ ডক্টর, তার মানে এই যে হি এবং হচ্ছে আ ডক্টর দুইটার মাঝে সমান সমান দিয়ে আমরা চিহ্নিত করতে পারি, হিউজ আ ডক্টরও তাই। তার মানে এই বিক্যাম এটা কি, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব যদি আমরা প্রশ্ন দেখেন এরপরে কি অবজেক্ট আছে, এই যে অবজেক্ট আছে না, আর ডক্টর অবজেক্ট আছে না, যেমন হি বিকেম সে হয়েছিল, যদি বলি কি হয়েছিল, একজন ডাক্তার হয়েছিল, তার মানে উত্তর আছে, সুতরাং এটা ট্রানজিটিভ ভার্ব হবে। ইনট্রানজিটিভ ভার্ব হয় না, কারণ এরপরে যেহেতু অবজেক্ট আছে তার মানে এটা ইনট্রানজিটিভ হবে না, ট্রানজিটিভ হবে, ট্রানজিটিভ হবে। এবার আমরা দেখবো হি এবং হচ্ছে ডক্টর, তার মানে আমরা হিউজ আ ডক্টরতায়, তার মানে আমরা সমান সমান দিয়ে চিহ্নিত করতে পারি, সমান সমান দিয়ে চিহ্নিত করলে একটা হয় এই যে কপুলেটিভ ভার্ব হয়, একটা একটা হয় লিঙ্কিং ভার্ব, এবং আরেকটা হয় কমপ্লিমেন্ট। এখানে আমরা দেখি এগুলোর ভিতরে কোনোটা আছে কিনা, যেহেতু কপুলেটিভ আছে তার মানে এটা হবে। সুতরাং এ এবং সি হচ্ছে উত্তর, তার মানে এ এবং সি, ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। বুঝা গেছে? ওকে, রাহাত গেব, রাহাত গেব, রাহাত দিয়েছিল আবু, রাহাত কি দিয়েছিল, রাহাত দিয়েছিল আবুকে একটা বই। আচ্ছা, দেখেন আবু একটা বই দিয়েছিল, হ্যাঁ কাকে দিয়েছিল, তো আমরা ওই যে একটা রুলস লিখছিলাম না যে প্রথমে হচ্ছে গিয়ে আপনার ডিরেক্ট অবজেক্ট, মানে ভার্বের পর যদি একটা অবজেক্ট থাকে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট, একটা অবজেক্ট থাকলে সেটা কি ডিরেক্ট অবজেক্ট, যদি একটা অবজেক্ট থাকে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। দেখেন যদি একটা অবজেক্ট থাকে সেটা হবে কি ডিরেক্ট অবজেক্ট, বাট এখানে আমরা দেখবো কয়টা অবজেক্ট আছে, এখানে আমরা দেখবো এই যে অলরেডি একটা অবজেক্ট আছে আর একটা অবজেক্ট এখানে, তার মানে এটা হবে না, তার মানে আমাদের 2 নাম্বার রুলসে চলে আসতে হবে। এই যে দেখেন একটু দেখাই, এই যে এই রুলসে চলে আসতে হবে, এই রুলসে চলে আসতে হবে। তার মানে প্রথমে ডিরেক্ট অবজেক্ট, তারপরে টু অথবা ফর প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, তার মানে এইটুক গেল। এবার আমরা টু অথবা ফোর দেখবো, এই যে ফোর আছে, টু আছে, তার মানে এটা এই দুটো টু অথবা ফোর দেখবো। ফোর দেখে আমরা দেখবো যে কোনটা মিলে। রাহাত গিফট, রাহাত দিয়েছিল টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে দিয়েছিল আবুকে একটা বই, হ্যাঁ এটা অর্থ মিলে। তার বন্ধুদের জন্য দিয়েছিল একটা বই, এটা চেয়ে তার বন্ধুদেরকে দিয়েছিল একটা বই, এটা বেশি মোর অ্যাপ্রোপ্রিয়েট, সুতরাং এখানে হচ্ছে বি নাম্বার সঠিক উত্তর। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস, বার্বের ক্লাস ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে আমি বার্বের উপরে আপনাদের কিছু এমসিকিউ সলভ করাবে, সেই সাথে ওই জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ এর উপরে ইনশাল্লাহ ক্লাস নেব। আপনাদের যাদের জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভের সমস্যা আছে তাদের সমস্যা ইনশাল্লাহ কেটে যাবে। জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ একদম সিম্পল ওয়েতে জাস্ট 10 মিনিট লাগবে, সেটা শেষ করে দিব। এরপরে কখনোই ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। জিরান, পার্টিসিপল এবং ইনফিনিটিভ কখনোই ভুল হবে না।
এবং সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে, জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন আসে। সুতরাং ওটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যদি কারণ এই স্লাইড প্রয়োজন হয় বা এই লেকচার নোট প্রয়োজন হয় তাহলে আমাকে যোগাযোগ করবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি লেকচার নোট প্রোভাইড করে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে আপনাদের জিরান পার্টিসিপল এবং ইনফিনিটিভের ক্লাস নিয়ে, এবং এই ভার্বের উপরে কিছু এমসিকিউ সলভ করে দিব ইনশাল্লাহ। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে চালিয়ে যান। মনে রাখতে হবে, আপনি যদি প্রশিক্ষণের মাঠে ঘাম না ঝরান, যুদ্ধের মাঠে গিয়ে আপনাকে রক্ত ঝরাতে হবে। সুতরাং এখন প্রশিক্ষণের মাঠ, এখন প্র্যাকটিসের মাঠ। আপনি এখানে যত পারেন ঘাম ঝরান, আপনি এখানে যত বেশি ঘাম ঝরাবেন, আপনি যুদ্ধক্ষেত্রে গিয়ে ততটাই বেশি সফল হবেন। সুতরাং এখানে যত পারেন ঘাম ঝরান। কিন্তু কিন্তু আপনি ওই প্রশিক্ষণের মাঠে গিয়ে ঘাম না ঝরালে আপনার হচ্ছে যুদ্ধক্ষেত্রে গিয়ে কিন্তু রক্তে ঝরাতে হবে। সুতরাং এখন এই সময় ঘাম ঝরান, রক্তে ঝরানোর চেয়ে ঘাম ঝরানো অনেক ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।